হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা আছি ইউটিউব চ্যানেল খামারো ম্যাথ ক্লাসে। সামনে 2024 মাধ্যমিক পরীক্ষা, সংসদের প্রশ্নবিচিত্র তোমরা প্রত্যেকে পেয়ে গেছো। এর আগে আমরা 10টা প্রশ্নবিচিত্র পেজ সলভ করেছি ম্যাথামেটিক্সের। আজকে আমরা 411 পাতার যে পেজটা আছে সেটা সলভ করব, ঠিক আছে? এটা আমাদের 11 নম্বর। দুটো ইংলিশ পেজ আছে, সেগুলো বাদ দিয়েছি, ইংরেজিতে লেখা আছে। তো 11 নম্বর পেজ 411 পাতাটা সলভ করব। ওকে, দেখতে থাকো তাহলে। এমসিকিউগুলো দেখতে থাকো। প্রথমটা বলেছে একের দাগের একেরটা, বার্ষিক 9% সরল সুদে 3000 টাকা 2 বছরের সুদ কত হবে? একের দাগের একের, তাহলে 9% সরল সুদে 3000 টাকার সরল সুদ ফর্মুলা PRT/100। তাহলে আসল পি 3000 টাকা আর সুদের হার 9%, সময় 2 বছরের বলেছে, বাই 100। তাহলে এত টাকা হবে সরল সুদ। দুটো শূন্য কেটে গেল, 30 ইন্টু 9 দুগুণে 18 টাকা, 3 18 54, শেষে শূন্য আছে, তাহলে 540 টাকা হচ্ছে। এটা আছে অপশান সিতে। তাহলে লিখবে একের দাগের একের অপশান সি 540 টাকা। জাস্ট এইভাবে অ্যান্সারটুকু লিখে দিলেই হবে। দুইয়ের কি বলেছে দেখি, বুঝতে পারলে নিশ্চয়ই। x² - 7x + 3 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। দুইয়েরটা x² - 7x + 3। তাহলে সমীকরণের বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? আলফা ইন্টু বিটা c/a। এখানে c এর জায়গায় 3 আছে, এর জায়গায় 1, তার মানে 3 আসছে, অ্যান্সার 3। তাহলে এটা কোন অপশান আছে? সি। তাহলে একের দাগে দুইয়ের অপশান সি 3, দুইয়েরটা অপশান সি 3। তিনেরটা দেখো, একদমই সহজ দিয়েছে। প্রথম দুটো তো খুবই সহজ পেলাম, তারপরে দেখি তিনেরটা হচ্ছে ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায়। মনে করো এটা ও কেন্দ্রবৃত্ত, এটা মনে করো এবি আর এটা সিডি। আচ্ছা, এবি আর সিডি যে দুটো দৈর্ঘ্য সমান, মনে করো কেন্দ্র ও, ঠিক আছে? এইটা বলেছে এওবি সমান 60 ডিগ্রি, সিওডি এর মান কত হবে? এওবি তার মানে এইটা। তাহলে দুটো সমান দৈর্ঘ্যের যা, মনে রাখবে দুটো সমান দৈর্ঘ্যের যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবি যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সিডিটাও কেন্দ্রে 60 ডিগ্রি কোণ, মানে সিওডিটাও 60 ডিগ্রিই হবে। সমান দৈর্ঘ্যের জায়গাগুলো প্রত্যেকেই কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে তিনেরটা হয়ে যাবে, তিনের অপশান বি 60 ডিগ্রি। অপশান বিতে আছে 60 ডিগ্রি। চারেরটা আমরা দেখি কি আছে। চারেরটা আছে একটি গোলকের আয়তন 179, একটি গোলকের আয়তন আছে চারেরটা 179.2 এত ঘন মিটার। তাহলে ব্যাসার্ধ কত? তাহলে আমরা যেটা ফর্মুলা জানি, 4/3 পাই r³ সমান, এটা পূর্ণ ভাঙলে 179, 3 3 9 27 7, হাই থেকে 2, 3 7 21, 7 2 23, 3, ঠিক আছে? 23, 3, হাই থেকে 2, 3 3 2 5, 537 হচ্ছে। আর 2 যোগ হয়ে যাচ্ছে 539/3, 3 3 ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে ফর্মুলা আমাদের, এটা কি বলেছে যে গোলকের আয়তন, তাহলে হয়ে যাচ্ছে এখানে r³ সমান 539 ইন্টু পায়ের মান 22-এর 7, এদিকে গেলে 7-এর 22 হয়ে যাবে, ইন্টু 1-এর 4। 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, 11 দিয়ে 4 11 44, 9 11 99। তাহলে r³ সমান হয়ে যাচ্ছে, এটা 49 মানে দুটো 7-এর গুণফল, আর এটা 4 দুগুণে 8, তার মানে 7/2 তার কিউব। তাহলে r সমান 7/2 হচ্ছে, r সমান 7/2। তাহলে ব্যাসার্ধ চেয়েছে যে গোলকটির ব্যাসার্ধ কত হবে। গোলকটির ব্যাসার্ধ 7/2 মানে 3.5, 7/2 মানে 3.5, ঠিক আছে? 3.5 অপশানে আছে, অপশান বি আছে 3.5, তাহলে অপশান বি অ্যান্সার হবে 3.5 মিটার। পাঁচেরটা
পাঁচেরটা কী বলেছে দেখি, ট্যান 62 ইজিক্যাল টু পি বাই কিউ হলে ট্যান 28 মান চেয়েছে। তাহলে ট্যান 62 ইজিক্যাল টু পি বাই কিউ। ঠিক আছে, এখান থেকে ট্যান 62টাকে আমরা লিখতে পারি 90 মাইনাস 28 ইজিক্যাল টু পি বাই কিউ। তাহলে ট্যান 90 মাইনাস থিটা কট থিটা, কট 28 ইজিক্যাল টু পি বাই কিউ। তাহলে কট 28 মানে পি বাই কিউ হলে ট্যান 28 কত হবে, ট্যান 28 কিউ বাই পি হবে, উল্টে যাবে, কটের অনন্য ট্যান, তাই উল্টে গেল। তাহলে এখানে অপশান ডি আছে কিউ বাই পি, তাহলে অপশান ডি কিউ বাই পি হবে। তোমাদের এগুলো কষার দরকার নেই, কষতে পারো, অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে কষবে। আর যদি শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে, প্রপার দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখে দাও, তাও নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, 6এরটা লাস্ট অঙ্কটা দেখো, একের দাগে 6এর লাস্ট অঙ্কটা বলেছে সামেশন অফ আই ইজিক্যাল টু 1 to 20, আই ইজিক্যাল টু 1 to 20 কী আছে, xi মাইনাস 4 ইজিক্যাল টু 20, এটা দিয়েছে। ঠিক আছে, হলে এক্স বারের মান কত? এক্স বার মানে কি, এক্স বার মানে হচ্ছে এখানে হবে x1 প্লাস x2, 20টা পদ আছে, x20 বাই 20, এখানে এক্স বার মানে এইটা হবে, এর মানটা চেয়েছে। তাহলে এখানে কি হবে, x1 মাইনাস 4 প্লাস x2 মাইনাস 4 প্লাস ডট ডট করে প্লাস x20 মাইনাস 4, এইটা ইজিক্যাল টু 20 দেওয়া আছে। বা তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x20, আচ্ছা কটা চার আছে, 1 2 করে 20টা চার আছে, 4 20 80 হয়ে যাবে, মাইনাস 80 ইজিক্যাল টু 20। ঠিক আছে, এবার আমরা 20 দিয়ে উভয় দিকে ভাগ করি, তাহলে এখানে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x20 বাই 20 মাইনাস 80 বাই 20, এটা 20 বাই 20, এইটার মান হয়ে যাচ্ছে এক্স বার মাইনাস এটা হয়ে যাচ্ছে 4 ইজিক্যাল টু 1, বা এক্স বার ইজিক্যাল টু 4টার দিকে গেলে 4 প্লাস 1, বা এক্স বার ইজিক্যাল টু 5 অ্যান্সার এসে যাচ্ছে। তাহলে 5 অ্যান্সার এলো। তাহলে অপশান এতে আছে, 6এরটা হয়ে যাচ্ছে অপশান এ, এটা 5, এটা অপশান ডি হয়েছে, 5এরটা অপশান ডি, অপশান ডি কিউ বাই পি। দেখো 6টা কোশ্চেন হয়ে গেল সলভ। ঠিক আছে, নেক্সট দেখো আমরা 2এর দাগে যাবো এবার। দুইয়ের দাগে কী বলেছে দেখি, একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:5, এ মোট লাভের 60 টাকা পেলে বি পাবে, তাহলে দুইয়ের দাগের একটা, এদের মূলধন অনুপাত 3:5, তাহলে মূলধন অনুপাত যেটা হবে লাভ্যাংশের অনুপাতও সেটা হবে, লাভ্যাংশ এই অনুপাতই হবে। তাহলে এ পেয়েছে 60 টাকা, আমরা বি পেয়েছে ধরে নিচ্ছি x টাকা, এক্সের মানটা যেটা হবে সেটাই বি পাবে। তাহলে 3x ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে 60 × 5, বা x ইজিক্যাল টু 60 × 5 বাই 3, 3 20, বা x সমান 5 20 100। তাহলে দুইয়ের দাগের একটা শূন্যস্থানে 100 লিখবে, 100 হবে। ঠিক আছে, লিখবে বি পাবে 100 টাকা, বা পূর্ণ বাক্যটা লিখে যদি শূন্যস্থানের জায়গায় লিখে দাও সেটা আরও ভালো হবে। নেক্সট দেখো 2-এর দাগে 2-এরটা কি বলেছে দেখি, বলা আছে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণে b² মাইনাস 4ac হলে, একদম সহজ দিয়েছে, ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণে b² ইজিক্যাল টু 4ac হলে বীজদ্বয় বাস্তব ও শূন্যস্থান আছে, বাস্তব ও সমান হয়। ঠিক আছে, একদমই সহজ, বাস্তব ও সমান হবে। 3-এরটা দেখো, কষার কিছু নেই, এটা b² ইজিক্যাল টু 4ac হলে বীজদ্বয় বাস্তব এবং সমান হয়। আচ্ছা, ABCD বৃত্তস্থ সামান্তরিক হলে আমরা কি জানি, আমরা একটা প্রয়োগ দিয়েছি, দেখবে আমরা যেটা সাজেশন দিয়েছি, একটা প্লেলিস্ট করা আছে সাজেশনের, সেখানে 1 নম্বর ক্লাসে আমরা উপপাদ্য সম্পদ এবং প্রয়োগ সম্পর্কে আলোচনা করেছি। প্রয়োগ যা 18টা প্রয়োগ দিয়েছি সাজেশনে, সেখানে তার মধ্যে একটা দেওয়া আছে প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, তোমাদের বইয়ে করে দেওয়া আছে ওটা। তাহলে আয়তক্ষেত্রের প্রতিটা কোণ
এখানে দিয়েছে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক, তার মানে সেটা একটা আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি বলেছে। এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে এ কোণের মান কত হবে? যেহেতু আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান 90 ডিগ্রি হয়, অতএব এ কোণের মান হবে, যে কোণই দেওয়া থাকতো সেটা 90 ডিগ্রি হতো, 90 ডিগ্রি। নেক্সট দেখো, sec θ = x/y, চারেরটা। sec θ = x/y আছে। দেখো sec θ মান 1-এর চেয়ে বড় হয় এবং -1-এর চেয়ে ছোট হয়, -1 থেকে 1-এর মাঝে হয় না sec θ মান, ঠিক আছে? তাহলে x ও y এর মধ্যে বড় হলো কোনটা? তাহলে যেহেতু ঋণাত্মকে নেই, তার মানে এটা বড়, 1-এর চেয়ে বড়। sec θ মান -1 থেকে 1-এর মধ্যে হয় না, cos θ মান হয় -1 থেকে 1-এর মধ্যে, cos এর অনুনায়ক যেহেতু sec-এর মান হয় 1-এর ওপরে এবং -1-এর নিচে, তাহলে 1-এর চেয়ে বড়, ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে যাবে? তাহলে x > y হবে, x > y হবে, ঠিক আছে? তাহলে x এর মান বড়, এদের মধ্যে বড় হলো x, 4-এরটা শূন্যস্থানে লিখবে x, ঠিক আছে? 5-এরটা দেখো, আয়তক্ষেত্রের কর্ণ সংখ্যা ড্যাশটি, আয়তক্ষেত্রের কর্ণ সংখ্যা 4টি। কি দিয়েছে? আয়তক্ষেত্রে তো 2টি থাকে। আচ্ছা, আয়তঘনের কর্ণ সংখ্যা 4টি, শূন্যস্থান আছে আয়তঘনের কর্ণ সংখ্যা কটি? আয়তঘনের কর্ণ সংখ্যা ড্যাশটি, আয়তঘনের কর্ণ সংখ্যা 4টি হবে, আয়তঘনের কর্ণ সংখ্যা 4টি, ঠিক আছে? আয়তঘনের শীর্ষবিন্দু 8টি, আয়তঘনের কর্ণ 4টি, ঠিক আছে? তল কটা থাকে? 2, 4, 6টি, এইভাবে ক্যালকুলেশন করবে। ধার থাকে 12টি। আচ্ছা, 6-এরটা দেখো, একটা তথ্য দিয়েছে, তার সংখ্যাগুলো মান চেয়েছে। তথ্যটা আমরা লিখছি, দেখো 1, 3, 2, 8, 10, 1, 3, 2, 8, 10, 8, 3, 2, 8, 8, 8, 3, 2, 8, 8, 1, 3, 2, 8, 10, 1, 3, 2, 8, 10, 8, 3, 2, 8, 8। তাহলে সংখ্যাগুলোর মান ও মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হয়। আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি ছোট থেকে বড়, তাহলে এটা হয়ে যাবে 1, 2, 2 কটা আছে? 2টো আছে, 2টো 2 লিখলাম, 3 একটা 2টো, 2টো 3 লিখলাম, 3, 4, 5, 6, 7 আর 9, 10টা সংখ্যা আছে। জোড় সংখ্যক সংখ্যা থাকলে মাঝের দুটো সংখ্যা প্লাস, আচ্ছা এটা সংখ্যাগুরু মান নির্ণয় করতে হচ্ছে, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হবে সংখ্যাগুরু মান, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার। এরপরে দেখো 4 নেই, 5 নেই, 6 নেই, একবারে 8, 1, 2, 3, 4, 4টে, 2, 3, 4, 10, 4, 5, 6, 7, 8, 9, 10টা হলো। 8 এখানে 4 বার আছে, সবচেয়ে বেশি বার আছে, তাহলে সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে 8, শূন্যস্থানে 8 লিখবে, হলো? দেখো কমপ্লিট হলো। এবার আমরা 3-এর দাগে শুরু করব। সত্য মিথ্যা। দেখো বলেছে 8 টাকার বার্ষিক 2% হারে n বছরের সবৃদ্ধি মূল, 8 টাকার বার্ষিক 2% হারে n বছরের সবৃদ্ধি মূল কত হবে? r × 1 প্লাস 2%, 2r/100 তার পাওয়ারে n, সবৃদ্ধি মূল এত টাকা হবে, ঠিক আছে? n বছরের, কিন্তু পাওয়ার এখানে n/2 আছে, যে তথ্যটা দেওয়া আছে সে তথ্যটা সিমিলার আছে, এইটাই আছে, কিন্তু n/2 আছে, n/2 থাকার জন্য 3-এর দাগের আগেরটা মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে? 2-এরটা দেখো, 3 দাগের 2-এরটা কি বলেছে দেখি। 3 দাগের 2-এর বলেছে a/1, b/2, c/3, k এর মান 3 বলেছে, এই তথ্যটা দেওয়া আছে। a/1, b/2, c/3 = a প্লাস b প্লাস c/k, এইটা দেওয়া আছে। এইটা হলে k এর মান, আমরা k এর মান নির্ণয় করব অবশ্যই। এখানে আমরা এইটা সমান ধরি, এইটা সমান x ধরছি, তাহলে a/1 সমান x, তাহলে a = 1 × x, x হচ্ছে, b = 2 × x, b = 2x, ঠিক আছে? c = 3x, এটা কি হবে? a প্লাস b প্লাস c = গুণ করলে kx হচ্ছে। আচ্ছা, a এর মান x, b এর মান 2x, c এর মান 3x = kx, তাহলে 3 আর 2 5, 6x = kx। x কেটে দিলে এখানে k ≠ 0 ধরতে, হ্যাঁ,
এটা লেখার এত কিছু করার দরকার নেই, যদি তোমরা কোষে দেখাও তখন করতে হবে, কিন্তু কোষে দেখালে নিখুঁতভাবে কোষে দেখাতে হবে, একটা জিনিস খেয়াল রাখবে। তাতে তোমরা রাফে ক্যালকুলেশন করে শুধু অ্যান্সারটুকু লিখে দিলে 1 নম্বরের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে অতএব k = 6 আসছে। কিন্তু এখানে দেওয়া আছে k এখানে দেওয়া আছে k এর মান হবে 3, তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা। আমরা এখানে পরিষ্কার ক্যালকুলেশন করে দিলাম, k এর মান 6 এলো। দেখো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। 2 নম্বরে থাকলে কিন্তু এইভাবেই ক্যালকুলেশন করে দেখাতে হবে, তখন শেষে লিখে দেবে k এর মান 6। কিন্তু 1 নম্বরে ক্যালকুলেশন করার দরকার নেই, রাফে ক্যালকুলেশন করতে পারো, রাফ নেই। এটা তাহলে মিথ্যা হয়ে গেল 3-এরটা। একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। এই যে তথ্যটা দিয়েছে সেটা সঠিক তথ্য দিয়েছে, সত্য হবে। কীভাবে হবে আমরা আলোচনা করছি। দেখো, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 5:12:13। একটা দৈর্ঘ্য মনে করো 5x একক, অন্যটা 12x একক, অন্যটা 13x একক। ঠিক আছে, এই দুটো স্কোয়ারের সমষ্টি কত হচ্ছে? 5x তার স্কোয়ার প্লাস 12x তার স্কোয়ার। এইটা হচ্ছে 25x স্কোয়ার প্লাস 144x স্কোয়ার। এটা হচ্ছে 169x স্কোয়ার সমান 13x স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে। তাহলে দুটো বাহুর বর্গের যোগফল অন্য একটি বর্গের সঙ্গে সমান হচ্ছে, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই কন্ডিশন মেনটেন করছে। ঠিক আছে, তাহলে যদি এই কন্ডিশন মেনটেন করে তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাহলে এটা সত্য। চারটা দেখো, 4 বলেছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 হলে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা হবে। 4 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 বলে দিয়েছে, এটা বলা আছে। ঠিক আছে, হলে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা। আমরা এর মধ্যে যে কোনো একটা মান নিচ্ছি, 30 ডিগ্রি নিচ্ছি মনে করো, তাহলে সাইন 30-এর মান কত? হাফ। আচ্ছা, সাইন 30-এর মান হাফ, তার স্কোয়ার করলে হাফের স্কোয়ার 1/4, তাহলে হাফ মানে 0.5, 0.5 গ্রেটার দ্যান 0.25। এই যে তথ্যটা, এটা তো সঠিক দেওয়া আছে, তাহলে যে কোনো মান নিলেই ম্যাচ করে যাবে। ঠিক আছে, এটাই হবে, সত্য হবে। ঠিক আছে, পরেরটা 5, দুটি অভিভাজ্যের ছেদবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলে x অক্ষ এবং লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা। এটাও সঠিক তথ্য দেওয়া আছে, এটাও সত্য হবে। ঠিক আছে, এরকম অঙ্ক করেছি আমরা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস d, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস যদি d একক হয়, ব্যাসার্ধ d/2 হবে লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, উচ্চতা h একক এবং উচ্চতা এটা r। আচ্ছা, উচ্চতা h, তির্যক উচ্চতা l বলা আছে, ব্যাস d বলা ছিল, আমরা ব্যাসার্ধ r = d/2 হলে তাহলে l স্কোয়ার = কত হবে এখানে? তাহলে l স্কোয়ার = h স্কোয়ার প্লাস এটা d/2 তার স্কোয়ার হবে। কি দেওয়া আছে দেখি আমাদের? দেওয়া আছে l স্কোয়ার = h স্কোয়ার প্লাস d/2 তার স্কোয়ার, এইটাই দেওয়া আছে, তাহলে এটা সত্যই হয়ে যাবে। ঠিক আছে, হলো। দেখো, 4টে 3-এর দাগেরগুলো কমপ্লিট হলো, আমরা 4-এর দাগে শুরু করছি। চারের দাগের 1-একটা বলেছে ব্যাংকে সরল সুদের হার 4% থেকে 3.4% হয়, এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন কত? 4-এর দাগের 1-একটা আমরা ধরি ওই ব্যক্তির মূলধন x টাকা। অতএব প্রথম ক্ষেত্রে আসল x টাকা। ঠিক আছে, আসল x টাকা, সুদের হার সমান 4%, সময় সমান 1 বছর। তাহলে সুদ কত হবে? PRT/100 x × 4 × 1/100, এত টাকা, 4x/100 টাকা। এটা চলে এলো। ঠিক আছে, নেক্সট কন্ডিশন দেখো,
এবার বলেছে যখন কমে গেল সুদের হার দ্বিতীয় ক্ষেত্রে, আসল একই আছে, সময় সমান 1 বছর। আচ্ছা সুদের হার কত? সুদের হার 4%, 4 নয় 3.345%, 3.345% বলেছে, সমান 15/4%। অতএব সুদ কত? PRT/100 x ইন্টু 1 ইন্টু 15/4 ইন্টু 100 এত টাকা, সমান 15x/400 টাকা। তাহলে যখন এইটা সুদের হার কমে যাচ্ছে 60 টাকা কম পাচ্ছে বলছে, তাহলে তারপরের নিচে ক্যালকুলেশনে লিখবে, এগুলো কিন্তু 2 নম্বরের অঙ্ক, প্রত্যেকটা নিখুঁতভাবে কষে দেখাতে হবে। শর্তানুসারে 4x/100 মাইনাস 15x/400 সমান 60 বা 400। 4 এটা 16x মাইনাস 15x সমান 60 হচ্ছে, তাহলে x/400 সমান 60, তাহলে x সমান 400 ইন্টু 60 বা x সমান 24000। তাহলে তোমরা ফাইনাল আনসারটা লিখবে, ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। ঠিক আছে, ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা, এটা লিখবে। নেক্সট দেখো 2-এরটা, দেখে নাও প্রসেসটা। এই অঙ্কটা কিন্তু অন্যান্য পেজেও আমরা সলভ করেছি, এই অঙ্কটা অনেকগুলো পেজেই আছে। এইটা নিয়ে 11টা পেজ আমরা সলভ করছি, প্রায় 4টে পেজে এই অঙ্কটা সলভ হয়ে গেল মিনিমাম। 2-এরটা দেখো, 2-এরটা কোনো ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ধরি বি এর মূলধন x টাকা, অতএব এর মূলধন কত হবে? 1/2 ইন্টু x টাকা সমান 2/2 3/2 ইন্টু x টাকা সমান 3x/2 এত টাকা। ঠিক আছে, এইটা আসছে। নেক্সট দেখো, বছরান্তে তাদের লাভ্যাংশ, বছরান্তে ওই ব্যবসায় বি এর লাভ্যাংশ 1,500 টাকা হলে এর লাভ্যাংশ কত? তাহলে এদের মূলধন অনুপাত বের করি। এ ও বি এর মূলধনের অনুপাত কত হবে? এ এর x ইস টু 3x/2, x তুলে দিলে 1 ইস টু এটা 2:3 হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বছর শেষে কে পায়? বছর শেষে বি পায় 1,500 টাকা। ঠিক আছে, ধরি এ পাবে পি টাকা, অতএব শর্তানুসারে এ বাই বি এর টাকা বাই বি এর টাকা, এর লাভ্যাংশ বাই বি এর লাভ্যাংশ ইজ ইকুয়াল টু, কিছু না যেহেতু বলা নেই তাহলে মূলধন অনুপাতই হবে 2/3 বা 3p সমান 1500 ইন্টু 2 বা পি ইজ ইকুয়াল টু 1500 ইন্টু 2/3, কেটে দিলে 500 হয়ে যাচ্ছে, বা পি সমান 1000। তাহলে ফাইনাল আনসার লিখে দেবে এখানে, ফাইনাল আনসার লিখে দেবে যে, তাহলে কি বলেছে? কোনো ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে আচ্ছা এখানে আনুপাতিক মানটা ভুল হয়েছে, তাহলে এ এর মূলধন 3/2 ছিল, এইখানটা দেখো এ এর মূলধন 3/2 ছিল, এখানটা চেঞ্জ হয়ে গেছে আমাদের, এখানে আনুপাতিক মানটা উল্টো এসে গেছে, এখানে হয়ে যাবে 3x/2 ইস টু x, তাহলে 3/2 ইস টু 1 ইজ ইকুয়াল টু 3 ইস টু 2 হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে 3/2 হয়ে যাবে, এখানটা হয়ে যাবে p/1,500, এটা 3/2 বা 2p সমান 1,500 ইন্টু 3 বাই পি সমান 1,500 ইন্টু 3/2, এটা কেটে দিলে 750 হবে, গুণ করলে পি সমান 0, 3 5 15 5 থেকে 3 2250,
তাহলে ফাইনাল অ্যান্সার লিখবে যে এর লাভ্যাংশ 2250 টাকা। এর লাভ্যাংশ 2250 টাকা। নেক্সট দেখো 3 অঙ্কটা, 3-এরটা দেখো। তিনেরটা কি বলেছে দেখি, x² + 7x + b = 0 সমীকরণের দুটো বীজ 2 এর 3 ও -3। x² + 7x + b = 0, x² + 7x + b = 0 সমীকরণের দুটো বীজ, যেহেতু 2 এর 3 সমীকরণের বীজ, অতএব কি হবে, যেহেতু 2 এর 3 সমীকরণের বীজ, তাহলে হয়ে যাবে a × 2 এর 3 তার স্কোয়ার প্লাস 7 × 2 এর 3 প্লাস b = 0, বা 4a/9 প্লাস 14/3 প্লাস b = 0। 9 লসাগু হলে 4a প্লাস 3 × 14 = 42 প্লাস 9b = 0, 4a প্লাস 9b প্লাস 42 = 0, যেহেতু 2 সমীকরণের বীজ। ঠিক আছে, 2 এর 3 আর -3, 2 নয় -3, তাহলে -3 পুট হয়ে যাবে x এর জায়গায়, তাহলে হয়ে যাবে a × -3 তার স্কোয়ার প্লাস 7 × -3 প্লাস b = 0, বা -3 এর স্কোয়ার 9 হয়, 9a -21 প্লাস b = 0, বা 9a প্লাস b -21 = 0। এইটা আসছে। আচ্ছা, আমরা এখানে 4a আছে, 9b আছে, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 দাও, তাহলে 2 × 9 করে পাই, একে 9 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 81a প্লাস 9b মাইনাস 9 × 9, 9 × 2 = 18 = 0। এটা 3 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা 3 - 1 করছি, 3 - 1 করে পাই, তাহলে হয়ে যাচ্ছে 81a প্লাস 9b মাইনাস 189 = 0, আর এটা আছে 4a প্লাস 9b প্লাস 42 = 0, মাইনাস 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 ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস 9b মাইনাস 9b কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে 77a বিয়োগ করে মাইনাস 9 দিয়ে 11 হাতে 1, 8 আর 4 12 13, 3 হাতে 1, 1 হাতে 2, এটা = 0, বা 77a = 231। বাকিটা দেখো, বা a = 231/77, বা a = 3 × 7 = 21, 3 হয়ে যাবে কাটলে। ঠিক আছে, আচ্ছা, একে a = 3 বসিয়ে পাই, একে a = 3 বসাচ্ছে এটা, তাহলে 4 × 3 প্লাস 9b প্লাস 42 = 0, বা 9b প্লাস 42 প্লাস 3 × 4 = 12, বা 9b সমান যোগ করলে 42 × 12 = 54 মাইনাস 54, বা b সমান মাইনাস 54/9, 6 হয়ে যাচ্ছে, b সমান -6। অতএব a = 3, b = -6। এইটা আমাদের অ্যান্সার আসছে, a = 3, b = -6। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা, প্রসেসটা দেখে নাও। এই অঙ্কটাও আমরা এর আগে বোধহয় 2টো পেজে করেছি, একটা পেজে তো অবশ্যই করেছি, আমার কনফার্ম মনে আছে। চারটা কি বলেছে, x² proportional to yz, অতএব x² = k1 yz,
ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স, অতএব ওয়াই স্কোয়ার সমান কে টু জেড এক্স, জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, অতএব জেড স্কোয়ার সমান কে থ্রি এক্স ওয়াই। এটা ঠিক আছে। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল। যেখানে উল্লেখ করে দিতে হবে কে ওয়ান, কে টু, কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এটা 1 দাও, এটা 2 দাও, এটা 3 দাও। 1 × 2 × 3 করে পাই 1 2 3 গুণ করছি। বাঁ দিকের মান আলাদা গুণ হবে, ডান দিকের মান আলাদা গুণ হবে। বাঁ দিকে কি আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, আর ডান দিকে কে ওয়ান ওয়াই জেড ইন্টু কে টু জেড এক্স ইন্টু কে থ্রি এক্স ওয়াই, বা এক্স ওয়ান কে ওয়ান কে টু কে থ্রি সমান এইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে দেখো ওয়াই জেড ইন্টু জেড এক্স ইন্টু এক্স ওয়াই হবে। এই যে এক্স এক্স দুটো এক্স এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই ওয়াই দুটো ওয়াই ওয়াই স্কোয়ার, জেড 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 স্কোয়ার, অতএব কে ওয়ান কে টু কে থ্রি গুণফলের মান 15। তাহলে উত্তর লিখবে ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1। 15 বলছি, ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1 হলো। ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1 এলো আমাদের। ভালো করে দেখো উত্তরটা তোমরা অবশ্যই প্রত্যেক অঙ্কের উত্তর অবশ্যই লিখবে। হ্যাঁ, 4-5 যেটা বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3, তাহলে লিখবে এটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3। তাহলে প্রথম ও তৃতীয় কোণের মান চেয়েছে। আমরা ধরি কোণগুলি যথাক্রমে 3টি কোণ যথাক্রমে 3টি কোণ যথাক্রমে এক্স 2x আর 3x। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় এইরকম। তাহলে পরপর 3টি কোণ মানে এইরকম পরপর 3টি কোণ, এইটা যদি x হয় এইটা 2x এটা 3x, তাহলে এই দুটো বিপরীত কোণ হচ্ছে x আর 3x বিপরীত কোণ হচ্ছে। তাহলে শর্তানুসারে লিখবে, শর্তানুসারে হয়ে যাবে x + 3x = 180 ডিগ্রি, বা এখানে হয়ে যাবে 4x = 180 ডিগ্রি, বা x সমান কত হবে 180/4, বা x = 180-কে 4 দিয়ে ভাগ করে 45 ডিগ্রি হয়, তাহলে এটা 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, 45 ডিগ্রি। তাহলে x এর মান 45, তাহলে 3x এর মান কত হবে 3 × 45 = 135 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, দেখো কত সহজে অ্যান্সারটা চলে এলো। তাহলে তোমরা উত্তর লিখবে যে প্রথম ও তৃতীয় কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি ও 135 ডিগ্রি। প্রথম ও তৃতীয় কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি ও 135 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা 6 রং করে দেখো 6 কি বলেছে দেখি। এর পরেরটা বলেছে 20 সেমি ও 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটি এককেন্দ্র বৃত্তের বৃহত্তর বৃত্তটির যা অপর বৃত্তের স্পর্শক এক কেন্দ্র বৃত্ত। এইটা 12 সেমি, এটা 20 সেমি নিশ্চয়ই। তাহলে বৃহত্তর বৃত্তটির যা অপর বৃত্তের স্পর্শক, এইটা এই বৃত্তের স্পর্শক। ঠিক আছে, এর ব্যাসার্ধ হচ্ছে 20 সেমি আর এর ব্যাসার্ধ 12 সেমি। এইটা 12 আর এইটা 20। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা বলেছে 20 সেমি ও 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটি এক কেন্দ্র বৃত্তের 20 সেমি হচ্ছে 20 সেমি ও 12 সেমি ব্যাস, তার মানে এদের ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে। তাহলে এক কেন্দ্র বৃত্তের বৃহত্তর বৃত্তটির যে অপর বৃত্তের স্পর্শক যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা মনে করছি ও কেন্দ্রীয় বৃত্ত আর এবি স্পর্শ, এবি হচ্ছে বড় বৃত্তের যেটা ছোট বৃত্তের স্পর্শক।
ঠিক আছে। আচ্ছা, এইটা ছোট বৃত্তের ব্যাস বলেছে 12, তার মানে এটা 6 হয়ে যাবে। বড় বৃত্তের ব্যাস বলেছে 20, তার মানে ব্যাসার্ধ 10 হয়ে যাবে, 10 সেমি হয়ে যাবে। আচ্ছা, দুটি এককেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও বড় বৃত্তের ব্যাস 20 সেমি। অতএব বড় বৃত্তের ব্যাসার্ধ সমান, এটা ওয়ে, যেটা হয়ে যাবে 20/2 সেমি সমান 10 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10 সেমি। আচ্ছা, ছোট বৃত্তের ব্যাস সমান 12 সেমি। অতএব ছোট বৃত্তের ব্যাসার্ধ 12/2 সেমি, 6 সেমি। ঠিক আছে। আচ্ছা, এবি বড় বৃত্তের জ্যা এবং ছোট বৃত্তের স্পর্শক। ঠিক আছে। তাহলে অতএব যে কোনো জ্যায়ের উপর এটা কেন্দ্রগামী রেখা হলে সেটা লম্ব হবে। তাহলে এখানটা আমরা পি নাম দিই। অতএব ওপি পারপেন্ডিকুলার টু এবি। অতএব এপি সমান বিপি। তাহলে আমরা এপির মান বের করলে বিপির মান অটোমেটিক সমান তার সঙ্গে হয়ে যাবে। এবার ত্রিভুজ এওপি থেকে পাই, এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে হয়ে যাবে ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কোয়ার। তাহলে ওপি কত? 6, 6 স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 10, বা এপি স্কোয়ার এইটা 10 স্কোয়ার 100 মাইনাস 36 এদিকে এলো। ঠিক আছে। এবার দেখো, বা এপি স্কোয়ার সমান 64, বা এপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8, 28 64। অতএব এপি সমান 8 সেমি। অতএব বিপি সমান 8 সেমি। অতএব এবি সমান 8 প্লাস 8 সেমি সমান 16 সেমি। তাহলে এরকম যদি কন্ডিশন হয়, বড় বৃত্তের যেটা ছোট বৃত্তের স্পর্শক হবে, সেই জায়ের দৈর্ঘ্য হবে 16 সেমি। দেখতে পেলে আমরা কিভাবে সলভ করলাম। তাহলে উত্তরটা লিখবে যে জায়ের দৈর্ঘ্য 16 সেমি। ঠিক আছে, এটা উত্তর লিখবে। নেক্সট দেখো, পিকিউআর এর পিকিউ এবং পিআর বাহুর ওপর এক্স ও ওয়াই দুটি বিন্দু, যেখানে পিকিউ সমান 8, ওয়াইআর সমান 12, পিওয়াই সমান 4 একক হলে পিওয়াই এর দৈর্ঘ্য, এটা বলে দিয়েছে, পিওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্য অপেক্ষা 2 একক কম। আচ্ছা, এক্স ওয়াই আর কিউ আর সমান্তরাল কিনা যুক্তিসহ বলতে বলেছে। দেখো, তাহলে আমরা তারপরেরটায় যাচ্ছি, 7এরটা। এটা দেখলে তোমরা সাতেরটার দিকে যাচ্ছি। দেখো, এটা বলেছে ত্রিভুজ, একটা ত্রিভুজ বলা আছে পি কিউ আর। এখানে এক্স ওয়াই বিন্দু আমরা যেমন বিন্দু নিচ্ছি, পি কিউ আর এর ওপর, পি কিউ এবং পি আর এর ওপর এক্স ওয়াই দুটি বিন্দু। এখানে বলেছে পি কিউ ইজ ইকুয়াল টু 8, পি কিউ পুরোটা 8। ঠিক আছে, পি কিউ 8, ওয়াই আর 12, পি কিউ পুরোটা 8, ওয়াই আর 12, পি কিউ 8, ওয়াই আর 12। আচ্ছা, ত্রিভুজ আমরা লিখছি পি কিউ আর এর পি কিউ এবং পি আর এর ওপর এক্স ও ওয়াই দুটি বিন্দু। ঠিক আছে, পি কিউ সমান 8 সেমি, পি কিউ সমান 8 সেমি। ঠিক আছে, পি কিউ সমান 8 সেমি। আর কি বলেছে? 8 সেমি বলেনি, একক বলেছে। পি কিউ 8 একক, ওয়াই আর 12 একক, ওয়াই আর 12 একক। পি কিউ 8 একক, ওয়াই আর 12 একক। আর কি বলেছে? আর বলেছে পি আর 4 একক, পি ওয়াই 4 একক, পি ওয়াই 4 একক।
আর কি বলে দিয়েছে, পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর চেয়ে 2 একক কম, পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর চেয়ে 2 একক কম। তার মানে পি ওয়াই এর দৈর্ঘ্য যদি এক্স ওয়াই এর চেয়ে 2 একক কম হয়, তাহলে নিশ্চয়ই এক্স কিউ এর চেয়ে 2 একক কম হয়, তাহলে এক্স কিউ নিশ্চয়ই 6 একক হবে। অতএব এক্স কিউ ইজ ইকুয়াল টু 4 + 2 এত একক সমান 6 একক। পুরোটা কত বলে দিয়েছে, অতএব পি এক্স কত হচ্ছে, পি এক্স সমান পুরোটা 8 বলা আছে, 8 বাকিটা এটা 6, 8 - 6 একক সমান 2 একক। তাহলে বলেছে যে এক্স ওয়াই আর বলেছে এক্স ওয়াই ও কিউ আর সমান্তরাল কিনা দেখাতে বলেছে। তাহলে আমরা এই যে পি এক্স বাই এক্স কিউ নির্ণয় করি। এটা যদি পি ওয়াই বাই ওয়াই আর এর সঙ্গে সমান হয় তাহলে আমরা সমান্তরাল বলবো। পি এক্স কত, 2, আচ্ছা কিউ এটা কিউ এক্স 6 সমান 1/3 হচ্ছে, আর পি ওয়াই বাই ওয়াই আর, পি ওয়াই কত 4, ওয়াই আর 12 সমান 1/3 হচ্ছে। অতএব লিখবে পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর। অতএব ফাইনাল অ্যান্সার লিখবে যে এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল। এটা ফাইনাল অ্যান্সার লিখবে, ঠিক আছে। তাহলে সমান্তরাল হচ্ছে, যেহেতু আনুপাতিক মানগুলো সমান তাই সমান্তরাল হবে। নেক্সট দেখো 8এরটা, 8এর অঙ্কের দিকে যাচ্ছি। 8এরটা কি বলেছে, একটি আয়তক্ষণের কৌণিক বিন্দু সংখ্যা এক্স, ধারের সংখ্যা ওয়াই, তলের সংখ্যা জেড, তবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান কত। সহজেই হয়ে যাবে, দেখো সহজ অঙ্ক দিয়েছে। আয়তক্ষণের কৌণিক বিন্দু এক্স, আয়তক্ষণের কৌণিক বিন্দু এক্স। তাহলে কৌণিক বিন্দু কটা আয়তক্ষণের, কৌণিক বিন্দু 8টা, তাহলে এক্স সমান 8 হয়ে যাবে, ঠিক আছে। এক্স সমান 8 হয়ে গেল। আচ্ছা আর কি বলেছে, ধারের সংখ্যা ওয়াই, আয়তক্ষণের ধারের সংখ্যা ওয়াই সমান কত হবে, কটা ধার থাকে, 4, 4 এ 8, 12টা ধার থাকে, 12টা ধার। আর কি বলেছে, আর বলেছে তল সংখ্যা জেড, তাহলে তলের সংখ্যা কটা থাকে, আয়তক্ষণের তল সংখ্যা জেড সমান 2, 4, 6টা তল থাকে, ঠিক আছে 6। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান কত, অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান এক্স এর মান 8 মাইনাস 12 প্লাস 6, 8 আর 6 14 মাইনাস 12 সমান 2 অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সার লিখবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের মান 2 হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের মান 2 হবে, এটাই অ্যান্সার লিখবে। ওকে, নেক্সট দেখো 9এরটার দিকে যাচ্ছি। 9এর অঙ্কটা কী বলেছে দেখছি। এরপর বলেছে একটি ঘনকের মধ্যে দীর্ঘতম যে দণ্ডটি রাখা যায় তার দৈর্ঘ্য 6√3 সেমি। তার মানে ঘনকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম যে দণ্ডটি রাখা যাবে সেটা কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণ বরাবর সবচেয়ে বেশি দণ্ড রাখা যাবে। তাহলে ঘনকের আমরা লিখব ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 সেমি। অতএব ঘনকের বাহু কত হবে, কর্ণ জানা থাকলে আমরা জানি ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু √3 ইন্টু বাহু, তাহলে বাহু ইজ ইকুয়াল টু কর্ণ বাই √3, এইটা হবে। তাহলে 6√3 বাই √3 এত সেমি, তাহলে √3 ক্যান্সেল হলে 6 সেমি ঘনকের বাহু হয়ে যাচ্ছে, ঘনকের বাহু 6 সেমি হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, ঘনকের আয়তন, অর্থাৎ ঘনকের আয়তন একদমই সহজ অঙ্ক দিয়েছে। ঘনকের আয়তন সমান 6 কিউব এত ঘন সেমি, 6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে 216 ঘন সেমি। তাহলে ফাইনাল অ্যান্সার লিখবে যে ঘনকের আয়তন 216 ঘন সেমি, ঘনকের আয়তন 216 ঘন সেমি, এটা উত্তর লিখবে, ঠিক আছে। 9এরটা হলো, দেখো 10এরটা করছি এবার। 10এর অঙ্ক, দশেরটা কি বলেছে দেখি। 10এরটা বলেছে একটি ত্রিভুজের দুটি কোণ 105 ও π/12, তৃতীয় কোণের বৃত্তীয় মান কত। একটি ত্রিভুজের এটাও সহজ অঙ্ক দিয়েছে একদম। একটি ত্রিভুজের দুটি কোণ
105 ডিগ্রি ও পাই বাই 12, তাহলে পাই বাই 12 সমান কত? পাই বাই 12, পাই এর মান 180, 12 মান এটা 12, তাহলে 180কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 12 একে 12, 60, 15 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, 15 ডিগ্রি। অতএব তৃতীয় কোণের মান কত? তৃতীয় কোণের মান, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, দুটো কোণের মান জানি, 180 থেকে দুটো কোণের সমষ্টি বিয়োগ করলেই তৃতীয় কোণের মান পাবো। 180 মাইনাস 105 প্লাস 15 সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। অতএব বৃত্তীয় মান কত হবে? সমান 60 ইন্টু পাই বাই 180, এটা কেটে গিয়ে 3 হয়ে যাচ্ছে, তার মানে পাই বাই 3 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনাল আনসার লিখবে যে তৃতীয় কোণের বৃত্তীয় মান পাই বাই 3, তৃতীয় কোণের বৃত্তীয় মান পাই বাই 3 উল্লেখ করে দেবে, ঠিক আছে, তৃতীয় কোণের বৃত্তীয় মান পাই বাই 3 হয়েছে, দেখে নাও। এরপর দেখো আমরা পরেরটা স্টার্ট করছি। পরেরটা কি বলেছে? বলেছে যে আর cos θ সমান √3, আর sin θ সমান 1, আর cos θ সমান √3, আর cos θ ইজ ইকুয়াল টু √3, তাহলে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান √3 স্কোয়ার 3 হয়ে যাবে, এটা একটা হলো, ঠিক আছে। আচ্ছা, আর দেখি কি বলেছে, আর sin θ ইজ ইকুয়াল টু 1, আর sin θ ইজ ইকুয়াল টু 1, আবার বর্গ করছি উভয় দিকে, হ্যাঁ, বর্গ করলে আর স্কোয়ার sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 2 করছি আমরা, 1 প্লাস 2 করে পাই আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার sin স্কোয়ার থিটা, 3 প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে, 3 প্লাস 1 হচ্ছে, তাহলে আর স্কোয়ার কমন নিলে এখানে হয়ে যাচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটার মান কত? 1, তাহলে আর স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, অতএব আর সমান 2, আর সমান যে মানটা 2 সেটা গ্রাহ্য হবে, ঠিক আছে। তাহলে আর এর মান 2 এলো, তাহলে আর এর মানটা যে কোনো একটা পুট করে দিই, আর sin θ সমান 1 এ পুট করছি, আর sin θ সমান 1, বা আর এর মান 2, তাহলে 2 sin θ সমান 1, বা sin θ সমান হাফ হয়ে যাচ্ছে, sin θ সমান হাফ, বা sin θ সমান sin 30, অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। অতএব ফাইনাল আনসার লিখে দেবে, অতএব আর ইজ ইকুয়াল টু 2 আর থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো, দেখে নাও প্রসেসটা ভালো করে। এবার আমরা 11টা হলো লাস্ট অঙ্ক, 12টা শুরু করব। প্রত্যেক পেজেরই 12 অঙ্কটা, লাস্ট অঙ্কটা রাশিবিজ্ঞানের অঙ্ক থাকছে। রাশিবিজ্ঞানের এক্ষেত্রেও তাই আছে, দেওয়া আছে পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, আর দেওয়া আছে সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k, সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k, আর সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু কত আছে? 20, তাহলে কে এর মান চেয়েছে 20, অতএব সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান 8.1 বলা আছে, এটা বলা আছে। তো কি চেয়েছে এখান থেকে? এটা বলে দেওয়া আছে 20, তাহলে কে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা মান পুট করি, এটা হচ্ছে, বা এটা 132 প্লাস 5k হয়ে যাবে, বাই সামেশন অফ এফ আই 20 ইজ ইকুয়াল টু 8.1, বা 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 8.1 উঠে গেল 10, এখানে 20 হয়ে যাচ্ছে, 0 0 কেটে গেল, বা 5k 81কে 2 দিয়ে গুণ করলে 162 হচ্ছে, 162 মাইনাস 132 ডান দিকে গেল, মাইনাস হয়ে গেল, বা 5k ইজ ইকুয়াল টু 30 হচ্ছে, বা k ইজ ইকুয়াল টু 30 বাই 5, বা k ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে, k এর মান 6 আসছে। তাহলে তোমরা ফাইনাল অ্যান্সার লিখবে যে k এর মান 6, ওকে, এটাই তোমরা ফাইনাল অ্যান্সার লিখবে, k এর মান 6। দেখো তাহলে আমাদের 12টা, যে 4 দাগের 12টা কোশ্চেন, সেই 12টা কোশ্চেন কমপ্লিট হলো। তোমরা প্র্যাকটিস করবে ভালো করে।
তাহলে এর সাথে সাথে আমাদের 11টা কোশ্চেন পেজের সলিউশন হয়ে গেল। আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করছি। এর পরের ক্লাসে 12 নম্বর যে কোশ্চেন পেপারটা আছে, পেজটা আছে, সেটা আমরা সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।